বাংলা সাহিত্য জগতে বিভিন্ন সময় অনেক গুণী লেখক বা গল্পকার এসে তাদের অমূল্য সৃষ্টি আমাদের উপহার দিয়ে গেছে, এবং ছোট থেকে সেই সব পড়িয়ে আমরা বড় হয়েছি। কিন্তু সেই সব স্বনামধন্য লেখক লেখিকাদের সৃষ্টির চিহ্ন হয়তো রয়ে গেছে এই প্রজন্মের নতুন লেখক বা লেখিকাদের মধ্যে, যারা রয়েছে আমাদের মধ্যেই, কিন্তু তাদের লেখা প্রকাশ করার সুযোগ হয়তো নেই সেই অর্থে। সেই সব লেখক লেখিকাদের গল্প নিয়েই আমাদের এই নিবেদন, গল্পগুজব অরিজিনালস। মহাবিশ্ব এক আশ্চর্য রহস্যময় বস্তু। বিজ্ঞান তার অনেক কিছুই আবিষ্কার করতে পারেনি এখন পর্যন্ত, রয়ে গেছে অন্ধকারই। মহাবিশ্ব যেমন মহাজাগতিক রহস্যময় অন্ধকারে আবৃত, তেমনি আরেকটি রহস্যময় অন্ধকার বিরাজ করছে আমাদের মনের মধ্যেও। ষড়রিপুর বাসস্থান সেইখানেই, যা হঠাৎই বেরিয়ে এসে ছোবল মেরে যায় মানুষকে, তছনছ করে দেয় সবকিছু। আচ্ছা, এই রিপু বা শত্রুগুলো ছাড়া এমন কি আর কিছু আছে যা নীরবে লালিত হয় আমাদের মনের গোপন অন্ধকার কোণে? কি সেটা জানতে চান? তাহলে শুনতে থাকুন গল্পগুজব অরিজিনালসের এইবারে বিশেষ রহস্যময় ভৌতিক নিবেদন, ছায়া। গল্প রচনায় সোমদর্শী, বিভিন্ন চরিত্রে কিরণ, ছায়া, অদিতি এবং কিংসুক। অভিনয়ে অয়ন, পরমা, তমশ্রী ও সোমদর্শী। সৃজনশীল পরিচালনা মানস। পোস্টার ডিজাইন অন্তরা। গল্পের সূত্রধার, এডিট, স্পেশাল এফেক্টস এবং নির্দেশনা সোমদর্শী। শুরু হচ্ছে আজকের নিবেদন, ছায়া। আরে কি জ্বালা, এত জোর বৃষ্টি এসে গেল। বেরোলাম শুকনো খটখটো থেকে, কোনো মানে হয়? ও মহা সমস্যা। এ তো মুষলধারে বৃষ্টি এলো, একটা কোথাও বাড়ি নেই, কোনো শেড নেই যে একটু দাঁড়াই। কি মুশকিল। ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে। দেখি যদি কেউ থাকে। ওহো, কি কুক্ষণে যে বেরিয়েছিলাম, পুরো ভিজে চান করে গেলাম। কেউ আছেন? আছেন কেউ? কি মুশকিল। শুনছেন? কেউ আছেন বাড়িতে? কোথায়? তাকে কোথায় দেখলি? আমি তখন খেলছিলাম না, ওই বড় পাথরটার আড়ালে। তোমায় কতবার না বলেছি বাইরে যাবে না? ওই বাইরেও নয়। সেদিন মনে নেই কি হয়েছিল? আশ্চর্য, ঘরে থাকা সত্ত্বেও কেউ সাড়া দিচ্ছে না, ব্যাপারটা কি?
এই গায়ের জামাটা তো ভিজে জপজপ করছে, একটু কোথাও একটু আশ্রয় না পেলেই নয়। ঘরটা দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে, কিন্তু আলো নেই কেন? আরে কি মুশকিল, টর্চটা কোথায় গেল? আরে এই তো, এই টর্চটাই যা ভরসা। এমন ঘুটঘুটে অন্ধকার না, হোটেল থেকে যখন বেরোলাম কোনো বৃষ্টি নেই, মাঝখানে এমন সব বৃষ্টি এসে ভিজিয়ে দিল। এ কেউ আছেন বাড়িতে? চুপ করে শুয়ে পড়ো, আমি যেন আর কোনো আরে শব্দ শুনতে শুনে না তো পাই। মনে হচ্ছে কথা বলছে কেউ, কিন্তু কারো সারা শব্দ নেই কেন? এ কেউ আছেন বাড়িতে? একবার উপরে গিয়ে দেখলে হয়। না, যাই একবার উপরে। আছেন কেউ? শুনছেন? কেউ আছেন বাড়িতে? চুপ, একদম চুপ করে থাকো, একদম ভাঙন করবে না। তুমি জানো না আমি এসব পছন্দ করি না। তুমি যদি চোখ এখনই না বন্ধ করো তাহলে কিন্তু আমি খুব বকবো। এই ঘরটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, আলো জ্বলছে, এইটাই তো। কথাবার্তার আওয়াজ যা শুনছিলাম তাতে তো এই ঘরটাই মনে হলো। দেখি একবার। এ কি, এটা কি হলো? কেউ তো নেই, তাহলে এতক্ষণ আমি কি শুনলাম? আর ওই আলো, আরে আমি নিজের চোখে দেখলাম আলো জ্বল। কাকে খুঁজছেন? হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি অনেকবার ডেকেছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি অনেকবারই ডেকেছিলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে। তা বলে সোজা একেবারে উপরে উঠে আসবেন? সাহসের প্রশংসা করতে হয় আপনার। আরে আরে শুনুন শুনুন, আপনি আমাকে ভুল বুঝছেন। মানে আমি সাড়া না পেয়েই আসলে পথটা হারিয়ে ফেলেছি। এমন সময় বৃষ্টিটা এলো না, মানে যখন বেরিয়েছিলাম তখন তো বুঝতে পারিনি, আর তার উপর বৃষ্টিতে ভিজে ফোনটাও বন্ধ হয়ে গেছে। কাছাকাছি কোনো দোকান নেই যে হোটেলে ইনফর্ম করবো, তাই আসলে। তাই ভাবলেন ঢুকে পড়ে সোজা একটা ঘরে চলে যাই, কি তাই তো? প্লিজ 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 ডোন্ট মাইন্ড ম্যাডাম, আমি কিন্তু ইচ্ছে করে, দেখুন ইউ আর ইনসাল্টিং মি। আমি অনেকবার ডেকেছিলাম কিন্তু সাড়া পাইনি বলেই তো উঠে এলাম। মানে বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আসলে ঘরে আলো জ্বলছিল, কিন্তু খুলে দেখি। কি দেখলেন? মানে বলুন কি দেখলেন? আলো জ্বলছিল না? না, জ্বলছিল না। না মানে আমি, মানে ঘরে আলো জ্বলছিল আমি দেখেছি, কিন্তু আপনাকে তো আগে কোথাও দেখলাম না। আপনার স্মৃতি দুর্বল হয়তো, ভুলে গেছেন বাড়িটা আমার, আমার মেয়ের ঘর এটা। আমি খুব দুঃখিত, মানে এভাবে আচমকা উপস্থিত হয়ে আপনাদের বোধহয় খুব একটা, মানে বেশ অসুবিধে করে দিলাম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি, অসুবিধে হলে আমি চলে যাচ্ছি। শুনুন, এই ঘরে আজ রাতটা কাটান, কোথাও যেতে হবে না। কাল সকালে চলে যাবেন, তবে রাতে বাইরে এদিক ওদিক যাবেন না যেন, ওই বারান্দাতেও নয় কিন্তু। কিন্তু সঙ্গে বোধহয় একটা বাচ্চা মেয়ে, মানে আপনার মেয়ে তো ছিল, সে কোথায় গেল? এক রাত্রের অতিথি, এত খবরে খুব কি দরকার? দরজাটা লাগান, শুয়ে পড়ুন। আমি কিরণ। আপনার নামটা? মানে রাতে যদি অসুবিধে হয় তাহলে। ছায়া। একটা ড্রেস দিচ্ছি, চেঞ্জ করে নিন। রাতে সেই অর্থে কিছু খাবার দিতে পারবো না, একটু হয়তো সমস্যা হবে আপনার, কিন্তু এছাড়া অন্য কিছু অসুবিধা হবে না। হলে আমি ঠিক বুঝে যাব। মানে আমি যদি না বলি আপনি কি করে বুঝবেন? মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না।
উত্তরে তার ঠোঁটটা একটু খুলে গেল মাত্র। অন্ধকারে বুঝলাম উনি হাসলেন। সে হাসি এমন রহস্যময় যে আমার এখনো স্পষ্ট মনে আছে। অগত্যা কি আর করা, চুপচাপ ঘরে ঢুকে পড়তে হলো। আমরা কয়েকদিন আগে এসেছি এই জায়গাটায়, ঘুরতেই এসেছি। অঞ্চলটা ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। বেশি লোকজন নেই, তাই নির্ঝঞ্ঝাট, বেশ মনোরম চারদিকটা। প্রকৃতির শোভা যে এরকম উপচে পড়ছে তা এখানে না এলে বুঝতে পারতাম না। গাছপালা যে প্রচুর তা বলবো না, কিন্তু সবুজের ছোঁয়া আছে। ওয়েদার চেঞ্জের জন্য যাকে বলে একেবারে আদর্শ জায়গা। আমি সেই শোভার স্বাদ নিতেই বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎই বাদ সাধল এই বৃষ্টি। প্রথমে টিপটিপ করে পড়ছিল, কিন্তু এখন এত জোর বৃষ্টি পড়তে শুরু করলো যে আমি আর সামনের পথটাই খুঁজে পেলাম না। চারদিক ছোটাছুটি করতে করতে হঠাৎ দেখি রাস্তা হারিয়েছি। তাই এই বাড়িতে এসে উঠলাম। তবে বাড়িটাতে এসেই কেমন যেন গাটা ছমছম করে উঠল। কেমন একটা শিরশিরে অনুভূতি, ঠিক বলে বোঝাতে পারবো না। তারপর তো একের পর এক এতগুলো ঘটনা ঘটে গেল। ওই মহিলা ততক্ষণে পোশাক দিয়ে চলে গেছে। তাকিয়ে দেখি বিছানাটা বেশ পরিপাটি করে সাজানো। ভেজা জামা কাপড় ছেড়ে ছায়ার দেয়া একটা পাঞ্জাবি পরে গাটা এলিয়ে দিলাম বিছানায়। কতক্ষণ শুয়েছিলাম মনে নেই। ছোটাছুটি করে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম বলেই বোধ হয় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙল একটা ডাকে। কান পেতে শুনলাম ডাকটা ক্ষীণ কিন্তু স্পষ্ট, বহুদূর থেকে বাতাসে ভেসে আসছে যেন। ঘুম তো না, এই গলাটা আর এই ডাকটা এ তো আমার বেশ পরিচিত। কার গলার শব্দ এটা? সন্ধেবেলায় শুনেছি, মনে পড়ছে। বিছানায় উঠে বসলাম। টর্চটা কোথায়? ওহো, কোথায় যে রাখি? বালিশের পাশেই তো রেখেছিলাম। চকিতে মাথায় একটা কথা গেলে গেল। প্যান্টের পকেট থেকে তো লাইট আর সিগারেট নিয়ে রেখেছিলাম পাঞ্জাবির পকেটে। একবার দেখি। এই তো পেয়েছি। লাইটার জ্বালালাম। হালকা আলোয় ঘরের চারদিকে একবার দেখলাম। ঘরে ঢোকার একটা দরজা ছাড়াও আর একটা দরজা আছে। দরজার একটানে খুলে দিলাম। এবার আওয়াজটা আর ক্ষীণ নয়, বেশ ভালো মতোই পাচ্ছি। এটা তো ওই বাচ্চা মেয়েটার গলা, কিন্তু কাঁদছে কেন সে? মাকেই ডাকছে কি? হ্যাঁ, ঠিক তাই। আমি দেখার চেষ্টা করলাম বারান্দা থেকে দূরে। বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘ করে আছে তখন। পাহাড় আর গাছের হালকা রেখা দেখা যাচ্ছে। এদিকটা হয়তো বাড়ির পেছন। হ্যাঁ, তাই হবে। এখানে পুরো জলা আর কিছুটা জঙ্গল রয়েছে, আর পেছনের দিক থেকে আওয়াজটা আসছে। একটু অবাক হলাম, বহু দূরে পাহাড়ের কোলে একটা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ ঠিক তো, ওই তো একটা আগুন জ্বললো মনে হলো। এ কি? আলোটা কোথায় গেল? বাচ্চাটার গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? সব চুপচাপ কেন হলো? যেন কেউ জাদু মন্ত্র স্পর্শে সব থামিয়ে দিয়েছে এক নিমেষে। আচ্ছা, আগুনটা কি ছিল? আর ওই বাচ্চার কান্নাটা, এসবের মানে কি? যে কাজটা একটু আগে হচ্ছিল, তাহলে এসব কি হচ্ছে ওই জলায়? কিছুই বুঝতে পারছি না। বলেছিলাম বাইরে না আসতে, তাও আপনি এখানে দাঁড়িয়ে আছেন। সাহসটা সংযত করুন। আপনি ভুল বুঝছেন। বিশ্বাস করুন, প্লিজ বোঝার চেষ্টা করুন। একটা আওয়াজ, মানে একটা বাচ্চা গলার আওয়াজ আসছিল। হয়তো আপনার মেয়ে ওই পাহাড়ের দিক থেকে, আর সেই সাথে একটা আগুন। আপনি আপনার মেয়েকে একবার দেখুন। চলুন, আমি যাচ্ছি। থাক। মানে থাক মানেটা কি? আরে আপনার মেয়ে। বললাম তো থাক। এই নিয়ে আপনাকে
মাথা ঘামাতে হবে না। ওই ওই জলায় একটা মেয়ে কাঁদছে, একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনি আপনার মেয়ের ব্যাপারে কনসার্ন নাই হতে পারেন, কিন্তু আমি মনুষ্যত্বের খাতিরে এটা উপেক্ষা করতে পারবো না। কোনো কিছুতে বাধা দিলে না শুনতে হয়। জানেন না না সেটা? যে দিকটা যাচ্ছেন না সেদিকটা হলো জলা। দিকটা একদম ভালো নয়। আপনি যেটা শুনেছেন সেটা ভুল শুনেছেন। ভুল? ভুল শুনেছি? আচ্ছা, আমি ভুল দেখেছি? ভুল ছিল। আমার মেয়ে আমার ঘরে আমার সাথেই শুয়ে আছে। আপনি না ভেতরে চলে যান, এখানে দাঁড়াবেন না। আমি কি ভুল দেখলাম? না 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 না, এটা হতে পারে না, আমি ভুল দেখিনি। আচ্ছা, আপনি ঠিক বলছেন তো? অনেক রাত হলো, শুয়ে পড়ুন। জায়গাটা ভালো নয়। আমি একবার ঘুরে তাকালাম জলার দিকে। নিস্তব্ধ জলাভূমিতে ঝিঁঝির ডাক আর জোনাকির মিটমিটে আলো ছাড়া আর কিছুই নেই। কোনো একটা রাত জাগা পাখির হঠাৎ কর্কশ শব্দ আমাকে চমকে দিল। মুখটা ঘুরিয়ে বুঝলাম ছায়া আর নেই। আমি চিন্তিত হয়ে ফিরে এলাম ঘরে। মনটা খচখচ করছে। আমি কি তাহলে সব স্বপ্ন দেখলাম? অন্ধকার ছাড়া ঘুম হয় না বলে মাথার দিকে টেবিলের উপর মোমবাতিটা জ্বালাইনি এতক্ষণ, কিন্তু এবার আর সাহস হলো না অন্ধকারে থাকতে। টেবিলের উপর রাখা মোমবাতিটা জ্বালালাম। ঘরটা সামান্য আলোকিত হলো। এইবার একটা পিয়ানোর শব্দ শুনতে পেলাম, খুব হালকা কিন্তু স্পষ্ট। কে বাজাচ্ছে পিয়ানোটা? ছায়া? হ্যাঁ, তাই তো। সেই ছাড়া আর কেই বা হবে? অন্য কোনো পুরুষ না, এতক্ষণ তো চোখে পড়েনি, কিন্তু দারুণ বাজাচ্ছে তো। এই সুরে কোথাও যেন একটা বিষাদের ছোঁয়া আছে, আছে একটা গভীর রহস্য। আচ্ছা, কে এই ছায়া? নিজের মেয়ের প্রতি মায়ের কোনো টান নেই কেন? আমি যখন কান্নাটা শুনতে পাচ্ছি তখন সে পাচ্ছে না কেন? কিরকম মাসে? গোটা ঘরে ওনার স্বামীর ছবি নেই, আর ওই অদ্ভুত সব ছবি কেন? পিয়ানোটা কিন্তু তখনও বেজে চলেছে। ভাবতে ভাবতে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। মাথার উপরে বহু পুরনো সিলিং ফ্যানটা দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারলাম না। এবারেও ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। গভীরভাবেই ঘুমিয়েছিলাম বোধহয়, তাই সহজে তন্দ্রাটা কাটছে না। ঘুমটা ভেঙেও যেন ভাঙতে চাইছে না। কিন্তু জেগে ওঠার কারণটা কি? অস্বস্তি। আসলে কিছু একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙেছে, এবং সেই জন্যই ঠিক মনটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আছে। এবারে বুঝলাম আমার বেশ দম বন্ধ লাগছে। আরে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? মুখে একটা ঠান্ডা কিছুর অনুভূতি পাচ্ছি। জল পড়ছে কোথাও থেকে। পিয়ানোটা আর তো বাজছে না, তার বদলে যান্ত্রিক ধাতব একটা শব্দ হচ্ছে কোথাও থেকে, কিন্তু স্থির নয়, দুলছে যেন। চোখটা খুলে বুঝলাম মোমবাতিটা প্রায় নিভে এসেছে। আধো অন্ধকারটা আরো গাঢ় হয়ে এসেছে। সেই রকম অবস্থায় বুঝলাম কোনো কিছু একটা নড়ছে, যা ছায়াটা পড়েছে সামনের দেওয়ালে। চোখটা রোগড়ে নিয়ে যেটা দেখলাম তাতে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। ভয়ে বিছানার চাদরটা খামচে ধরলাম। একটা মানুষ, যেটা ঝুলছে আমার ঠিক মাথার ওপরে সিলিং ফ্যানটা থেকে,
সর্বনাশ, আমি কোথায় এলাম? এমন সময় আমার গালে একটা ঠান্ডা স্পর্শ পেলাম। গালে হাত দিতেই মনে হলো কি একটা যেন চটচট করে উঠল। হাতটা চোখের সামনে আনতেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা তো রক্ত। কাঠের পুতুলের মতো ঘাটটা সোজা করতেই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে যাকে দেখতে পেলাম, সে আর কেউ নয়, ছায়া। আর তার ঠোঁটটা দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে আমার গালে, আর চোখটা ঠেলে বেরিয়ে এসে শেষ দৃষ্টিটা নিবদ্ধ হয়ে আছে আমার মুখের ওপরই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। চিৎকার করার সামান্য শক্তিটাও কেউ যেন শুষে নিয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর নারকীয় দৃশ্য দেখে আমি আর পারছিলাম না, দেখতে চাইছিলাম না, তবু বারবার চোখ চলে যাচ্ছে ওইদিকে। কোনো রকমে হাত দিয়ে মুখটা ঢেকে একটা অন্তিম চেষ্টা করে চেঁচিয়ে উঠলাম বিছানা থেকে। এমন সময় শক্ত কোনো কিছুর সঙ্গে আমার মাথাটা ঠুকে গেল। সম্বিত ফিরে পেলাম। হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে দেখি আমি মেঝেতে পড়ে আছি। ভয়টা তো কোনো কাটেনি পুরোপুরি, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। কিন্তু সামনে যে নারকীয় দৃশ্য দেখেছিলাম সেটা স্বপ্ন দেখলাম এতক্ষণ ধরে? না না না, সে তো দুঃস্বপ্ন, কিংবা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। উফ, আমি কোথায় এসেছি? মাটি থেকে একবার ওঠার চেষ্টা করতেই মাথাটা ধরে বসে পড়লাম। অসহ্য ব্যথা। ওই অবস্থায় কিছুক্ষণ বসে রইলাম। বাইরের পেন্ডুলাম ঘড়িতে ঘন্টা বাজল। রাত 3টে। হাওয়াতে কখন বারান্দার দরজার পাল্লাটা খুলে গেছে। মেঘ কেটে গিয়ে সেখান দিয়ে শেষ রাতে চাঁদের মরা আলো এসে পড়ছে ঘরের মধ্যে। খাট আর বারান্দা প্রায় মুখোমুখি। কোনো ক্রমে বিছানায় উঠে বারান্দার দিকে মুখ করে বসলাম। দুঃস্বপ্নের রেশ তখনও কাটেনি মন থেকে। আর মাত্র 1 ঘন্টা। 4টে বাজলেই ভোরের আলো ফুটবে বাইরে। এই বাড়িটা থেকে বেরোতে পারলে বাঁচি। আর ঘুম হবে না হয়তো। আড়মোড়া ভেঙে পকেট থেকে সিগারেটটা বার করলাম। মুখ থেকে এক রাস ধোঁয়া ছেড়ে যেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। ভয় পেও না আঙ্কেল, তোমার ভালোর জন্যই বলছি। পালাও পালাও তুমি এক্ষুনি। কিন্তু কেন, মানে পালাবো কেন? এই কি হয়েছে? তুমি তুমি কে? আমি চাই না আমার বাপির মতো কেউ কষ্ট পাক। আমার বাপিটা না খুব কষ্ট পেয়েছে। বাপির মতো? এই তুমি রেলিং এর উপর উঠছো কেন? আরে পড়ে যাবে তো, নামো নামো। শোনো শোনো শোনো, আরে শোনো। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে ওই ছোট্ট শরীরটা রাতের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। শুধু কানে লেগে আছে বাচ্চাটার শেষ আর্তু চিৎকার। ইস, ছি 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 ছি, আমি থাকতে এসেছে আমার চোখের সামনে একটা বাচ্চা এভাবে। না 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 না, এটা তো হতে দেওয়া যায় না। ও তো আমায় বাঁচাতে চেয়েছিল। ওর বাপির মতো কষ্ট যাতে আমি ওর বাপির মতো কষ্ট না পাই। মানে ওর বাবা কি তাহলে মারা গেছে কষ্ট পেয়ে? কিসের কষ্ট? কি হয়েছিল ওর বাপির? আর আমি বা কেন সেই কষ্ট পাবো? কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। এটাও কি কোনো স্বপ্ন নাকি হ্যালুসিনেশন? আর ছায়া কোথায় গেল? ও কি মেয়েটার চিৎকার শুনতে পায়নি? কেমন মাসে? মুখ ফিরিয়ে পিছনে তাকাতেই এ কি,
এ কি দেখছি আমি? ঘরের মাঝে একটা তারা আকৃতির কিছু মোমবাতি জ্বালিয়ে তার মাঝেও কে বসে আছে? একটা পুরুষ মানুষ শুয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। আর ওই মেয়েটা, ওর হাতে ওটা কি? ছুরি। সর্বনাশ। আরে আরে, ছুরি দিয়ে লোকটার বুকে আমল বিঁধিয়ে দিল যে। রক্ত রক্ত চারিদিকে, শুধুই রক্ত। লোকটা কে? কিসের জন্য এভাবে এসব হচ্ছে? আরে এসব কি মন্ত্র উচ্চারণ করছে? দু হাতে রক্ত মেখে মুখে কি সব মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। কি পৈশাচিক নারকীয় দৃশ্য। না 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 না, মেয়েটার হাসিটা যেন শেরের মতো বিঁধছে। এসব কি হচ্ছে? কি হচ্ছেটা কি? আমি প্রচন্ড জোরে একটা চিৎকার করলাম। এমন সময় মেয়েটি মুখ ঘোরালো। আমি ততক্ষণে মেঝেতে বিছানার দিকে পিছনে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। এ কি? এ তো ছায়া। কি বিভৎস চাউনি, যেন চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। প্রতিহিংসার আগুন, রাগের আগুন। আমি আর নিতে পারছি না। আমি পেছনে হাঁটতে হাঁটতে বিছানায় উঠে পড়লাম। কিন্তু আমি পিছনে গিয়ে কারোর সাথে ধাক্কা খেতেই মুখ ফিরিয়ে দেখি সেখানেও ছায়া। এ তো সেই স্বপ্নের মতো। দড়ি দিয়ে ঝোলানো শরীরটা আমি দেখতে পাচ্ছি। ওর দৃষ্টিটা, ওর চোখটা আমার উপর নিবদ্ধ। সেই চোখে যেন আগুন জ্বলছে। আমি আর নিতে পারছি না, আমি আর নিতে। ঘরের মাঝে ছায়া, আবার দড়ি থেকেও ঝুলছে। একই সময় দু জায়গায় কি করে এটা হতে পারে? একটা মানুষ দু জায়গায় একসাথে কি করে থাকতে পারে? ছায়ার মূর্তিগুলো আমায় দেখে হাসছে, কটাক্ষ করছে। কি বিভৎস, কি নারকীয়, কি পৈশাচিক! আমি আর পারছি না, কিছুতেই নিতে পারছি না এই সাংঘাতিক দৃশ্যাবলী। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানি না, আমি জানি না, আমি কিছু করতে তোমার ক্ষতি করিনি, কোনো কিছু। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। Okay, calm down, Kiran, calm down. You are in my place. Calm down, Kiran, calm down. You are in my place. Calm down. শান্ত হ, শান্ত। কিংশুকদা, ও কি আর ঠিক হবে না? কিংশুকদা ও ফেরার পর থেকে এমন করছে। শান্ত হও অদিতি, শান্ত হও। এই সময় তুমি, তোমার ফ্যামিলি, ও সব থেকে বড় শক্তি। তোমরা যদি এমন করো, আমরা ডাক্তারও তো আর। শোনো, এসবের একটাই মূল ওষুধ, তোমাদের ভালোবাসা আর বন্ধুত্ব। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি কিছু জানতে পেরেছিলে ওর ব্যাপারে? ওকে আমি আর আমার দেওর, মানে ওর ভাই, খুঁজে পাই জলা থেকে। আমি ওর ভাইয়ের কাছে যেটা শুনলাম, ওই অঞ্চলে ছায়া নামে নাকি একটা মহিলা বাস করত, যে নিজের সৌন্দর্য আর যৌবন ধরে রাখার জন্য নিজের সন্তান আর স্বামীকে উৎসর্গ করেছিল শয়তানের কাছে। নানা জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিকে সিদ্ধহস্ত ছিলেন মহিলা, কিন্তু শেষ পর্যন্ত নিজের ইচ্ছা পূরণ না হওয়ায় সুইসাইড করেন। আচ্ছা কিংশুকদা, একটা মানুষ এমন হতে পারে? তুমি তো সাইকিয়াট্রিস্ট, এমন রোগের কি কোনো ওষুধ হয়নি? দিদি, আমরা ভগবান নই, আমরা সবাই মানুষ মাত্র। তবে এমন অনেক বিষয় আছে যা আমাদের ডাক্তারি শাস্ত্রের বাইরে। মহাবিশ্ব এক আশ্চর্যময় বস্তু। বিজ্ঞান কতটুকুই বা তার আবিষ্কার করতে পেরেছে বলো? নিজের ইচ্ছা পূরণ হয়নি বলে আজও সবাইকে শিকারে পরিণত করছে ছায়া। হয়তো তাই। অবিশ্বাস্য কিছুই নয়। ইচ্ছা হলো লোভ বা ক্রোধের মতোই একটা রিপু বলে আমি মনে করি, যা অপূর্ণ থাকলে মৃত্যুর পরও মানুষ পৃথিবী ছেড়ে যেতে পারে না। ছায়াও তাই হয়তো রয়েছে, কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। দেখো, কিরণকে হ্যালোসিনেট করে
আমরা যে খবরগুলো জানতে পারলাম তা সত্যি চিন্তার বিষয়। কিন্তু কিরণ অজান্তেই অনেক খবর দিয়ে গেছে। কিরণ হয়তো সুস্থ হয়ে যাবে আমাদের জন্য, কিন্তু বাকিরা বাকিরা মানে ঠিক বুঝলাম না। আরও যারা ভবিষ্যতের কবলে পড়বে। অদিতি, ওই পিয়ানো রহস্যময় সুরের মতোই ছায়ার অপূর্ণ ইচ্ছার অন্ধকারে আরো কতজন যে তলিয়ে যাবে তা আমাদের অজানাই রয়ে যাবে গো। ছায়া সার্থক একটা নাম। আলোর তলাতেই চির রহস্যময় এমন আর একটা অন্ধকার, যা রহস্য ভেদ করা সাধারণের দুঃসাধ্য। শুনছিলেন গল্পগুজব অরিজিনালসের এইবারের নিবেদন ছায়া। গল্প রচনায় সোমদর্শী, অভিনয়ে অয়ন, পরমা, তমশ্রী ও সোমদর্শী। সৃজনশীল পরিচালনা মানস, পোস্টার ডিজাইন অন্তরা, গল্পের সূত্রধার, এডিট, স্পেশাল এফেক্টস এবং নির্দেশনা সোমদর্শী। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী কিছুদিনে এমনই একটা রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে ফিরে আসবে গল্পগুজব অরিজিনালস। ততদিন সাথে থাকুন, পাশে থাকুন।